সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট উত্তরণের পথে এবং অন্যান্য প্রসঙ্গগুলো। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে দুজন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে। আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। তার আগে বলে নেওয়া প্রয়োজন আমাদের এই অনুষ্ঠানটি এখন সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও ফেসবুক এবং ইউটিউবেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। আসুন আমরা পরিচিত হই। প্রথমেই মুন্সি আব্দুল মান্নান, আসসালামু আলাইকুম, এবং এরপর শাহিন চৌধুরী। ধন্যবাদ। আপনাদের দুজনকেই আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাই। এবং আজকে আপনারা জানেন যে আমাদের যে আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে, এই বিষয়বস্তুর মধ্যে যে বিদ্যুৎ এবং জ্বালানির কথা বলা হয়েছে, তার আগেই মানবিক কতগুলো বিষয় আসেন আমরা এখানে আলোচনা করি। রাইট। তা হলো এই যে আজকে হামের মতো এই যে শিশুদের মৃত্যুর কারণ যে সে কিন্তু একটি অমানবিক পর্যায়ে কিন্তু পড়ে গেছে। দেখুন, একটি নিউজ আজকে একটি সংবাদপত্রে আছে যে আইসিইউর একটি কোথায় নেওয়া যায় এই শিশুটিকে, সেটা সন্ধান করতে করতেই তার আয়ু আর থাকলো না, সে বিদায় নিল চিরকাল। কারণটা কি? আমাদের কি রিয়েজেন্ট পাওয়া যায়নি? আমাদের কি সেখানে এইসব শিশুদের কি হামের যে ওষুধ, টিকা বা প্রতিরোধ যে ওষুধটা ব্যবহার করতে হয়, টিকা, সেটা কি পাওয়া যায়নি বা এর আগে রাখা হয়নি? আপনি বিস্তৃতভাবে বলুন এ ব্যাপারে। ধন্যবাদ নানু ভাই। ধন্যবাদ। 1.5 মাস যাবৎ হ্যাঁ, এই হামের প্রাদুর্ভাব হয়েছে এবং 8টি জেলায়, 30টি উপজেলায় এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, আতঙ্ক সৃষ্টি করেছে এবং গোটা জাতি খুব উদ্বিগ্ন এই হামের কারণে। হাম কোনো প্রাণঘাতী রোগ নয়। জি। এর চিকিৎসা আছে, সাধারণভাবে এর চিকিৎসা নেওয়া যায় এবং নিলে হামের রোগীরা নিরাময় হতে পারে। এরকম একটা রোগে যে এই 1.5 মাসে 273 জন শিশু জি মারা গেছে, এটা অত্যন্ত বেদনাদায়ক অবশ্যই এবং মর্মান্তিক। এর কারণটা কি? এর কারণটা হলো যে টিকা যথাসময়ে নেওয়া হয়নি। অর্থাৎ গত প্রায় কয়েক বছর যাবৎ হামের কোনো টিকা শিশুরা নিতে পারে নাই। অর্থাৎ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ও টিকা আমদানি হয়নি, আনা হয়নি, টিকা দেওয়া হয়নি। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের সময়ও টিকা ইউনূস সরকারও আনে নাই। অর্থাৎ টিকার অভাবে এই শিশুগুলো এইভাবে অসহায় অবস্থায় মারা গেল। এবং আরেকটি বিষয় আপনি লক্ষ্য করে দেখেছেন কি, যে আমাদের আইসিইউ আছে 1372টি, কিন্তু শিশুদের জন্য আইসিইউ কটা আছে এটার কিন্তু কোনো হিসেব নাই। তাছাড়াও হামের যে পরীক্ষা, এর জন্য যে ল্যাবরেটরি যেটা থাকা দরকার, সেটা কটা আছে? সেটার ব্যাপারে তো বলার কোনো সুযোগ নাই। কারণ হলো যে আইসিইউ সারা বাংলাদেশে, আপনি যে সংখ্যাটা বললেন, সেটা বাংলাদেশে এতটা আইসিইউ আছে 18 কোটি লোকের। জি। এই 1372টা আইসিইউ যথেষ্ট নয়, অবশ্যই না। এবং দেখা গিয়েছে যে মফস্বল এলাকায় আইসিইউ সংখ্যা একেবারেই কম হাসপাতালগুলোতে। ফলে ওই মফস্বল থেকে মানুষ ঢাকায়
ছুটে আসছে এই রোগী নিয়ে আইসিইউতে ভর্তি করার জন্য। এবং আপনি যেটা বললেন মর্মান্তিক, যে আইসিইউ জন্যে ঘুরতে ঘুরতে, হাসপাতালে ঘুরতে ঘুরতেই শিশু মারা গেছে, এরকম ঘটনা ঘটছে। জি, তো এইটা একটা ব্যাপার, যে এই আইসিইউ যদি পর্যাপ্ত থাকতো তাহলে এত শিশুর হয়তো মৃত্যু হতো না। হ্যাঁ, আর টিকা যদি যত সময়ে দেওয়া হতো তাহলেও হয়তো এত শিশুর মৃত্যু হতো না। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আমি এখন শাহিন চৌধুরী, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে দেখুন, হামকে কিন্তু যখন অনেক আগে হাম হতো আপনার সেরে যেত, এমন কি সিরিয়াস কোনো ছিল যারা অসুখ ছিল না। কিন্তু সত্য কথা বলতে গেলে এক একটি রোগ এখন এত জটিল, এত শক্তিশালী হয়েছে যে এই সমস্ত রোগকে পরাজিত করবার জন্য যে আপনার যে ওষুধ বা প্রতিবন্ধক সৃষ্টি করবার জন্য, তাদেরকে বাধা প্রদান করবার জন্য যতটা শক্তি সঞ্চয় করা উচিত, সেটা কিন্তু আমাদের এখানে দেখছি না। মানে রিয়েজেন্ট বলতে যেটা বোঝা যায়, যেটাকে কিট বলা হয়, সেটা কিন্তু শক্তিশালী হচ্ছে। দেখুন, এটা এমন একটা অবস্থা হয় যে আমরা কল্পনাও করতে পারি না কত জটিলতা হয়। দৃষ্টির শক্তি কিন্তু কমে যেতে পারে, ক্ষীণ হতে পারে, তীব্র ডায়রিয়া হতে পারে, পানি শূন্যতা এবং নিউমোনিয়া, শ্বাসকষ্ট, মস্তিষ্কে প্রদাহ হতে পারে। এমনকি শিশুরা যখন বড় হয় তখন কিন্তু সে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তাহলে আপনি বলুন যে আজকে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় কী ধরনের পদক্ষেপ আজকে গ্রহণ করা উচিত, আপনি বিশ্লেষণ করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে মহানচবী দর্শকদের ধন্যবাদ, আমার সহ আলোচক, আমার সিনিয়র সাংবাদিক মুন্সি মান্নান ভাইকে ধন্যবাদ। আসলে বিষয়টা কি, এটা এই ধরনের প্রাণঘাতী অসুখ, এটা আমরা কিন্তু একসময় এই পোলিও, ডিপথেরিয়া, হুপিন কাশি, অনেক অসুখ হতো কিন্তু, এমনকি যক্ষা একসময় ম্যালেরিয়া, কিন্তু এগুলোকে আমরা কিভাবে নির্মূল করেছি, সেটা হলো টিকার মাধ্যমে, ভ্যাকসিনের মাধ্যমে। এটা একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু একটু সময় লাগে সারতে, বা প্রাণঘাতী নয় অথচ প্রাণঘাতী হয়ে যায়। কিন্তু এই যে টিকার বিষয়টা, টিকাটা কেন হলো না আমি বলি, মুন্সি একটু বলেছেন, আলোক আমি একটু ব্যাখ্যা দিই। সেটা হলো ফ্যাসিস্ট হাসিনার শেষ 2 বছরে কিন্তু টিকা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তখন সরকার একটা ডিসিশন নিল, এই যে 6টা শিশুদের টিকা দেওয়া হতো, এই টিকা ইপিআই প্রজেক্টের আওতায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ইপিআই বলে একটা কর্মসূচি আছে, তার আওতায়। তখন ডিসিশন হলো যে না, আমরা এটা বিদেশি অর্থায়নে আমরা করব না, আমরা নিজস্ব অর্থায়ন থেকে আমরা এই টিকার ব্যবস্থা করব। কিন্তু কোশ্চিন হলো, 15 বছরে দেশের অর্থনীতি এমন ফোকলা করা হয়েছিল যে এই শিশুদের জন্য যে টিকা আমদানি করতে হবে, সেজন্য বরাদ্দ দিতে হবে, সেটা দেওয়া ওই সরকারের পক্ষে সম্ভব হয়নি বলে তাদের শেষ 2 বছর কিন্তু কোনো টিকা দেওয়া হয়নি। এরপরে আসলো মানে 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু এটা আমাদের কাছে প্রত্যাশা ছিল না। কারণ এটা পরিবর্তিত পরিস্থিতিতে কেন তারা রিয়ালাইজ করলেন না, এবং যেটা টিকা দেওয়া হয়নি 2 বছর আমাদের দিতে হবে, এবং এই জন্য কনসার্ন যারা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা, আমি মনে করি তাদের সবাইকে আপনার মাঝখানে আইনের আওতা আনা উচিত। আমি মাঝখানে প্রশ্ন করি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন, অনেকেই কিন্তু জানেন, অনেকেই জানেন না। স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম, যাই হোক অনেকেই জানেন না। তিনি মানে এনজিও কর্মী, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি বলেন যে ডক্টর ইউনূস একটা পর্বত প্রমাণ নিয়ে, কিন্তু তার যে আশেপাশে যারা ছিল তাদের অনেকে জানে না। 18-20 জন, প্রায় 40 জনের মতো উপদেষ্টা ছিল, এর 1-2 জন ছাড়া কারো কোনো পারফরমেন্স ছিল না। এটাই দুর্ভাগ্যজনক। এবং এই টিকা না দেওয়ার কারণে আজকে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি একটা জিনিস পয়েন্ট আউট করেছেন যে মাত্র সারা দেশে 1372টা আইসিইউ। আপনি চিন্তা করেন যে আমরা নাকি উন্নয়নের মহাসড়কে চলে গেছি। আমরা এতদিন 17 বছর এত আলোচনা শুনলাম, আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা মালয়েশিয়া হয়ে গেছি। 18 কোটি লোকের জন্য অন্তত পক্ষে 5 থেকে 6 লাখ আইসিইউ থাকা উচিত। সেখানে লাখ তো দূরের কথা, হাজারের ঘরেও আপনি চিন্তা করেন। মানে এটা, এবং শুধু তাই না, আপনি এই যে আপনি একটা জিনিস বলেছেন যে শিশুদের জন্য কিন্তু কোনো ডেডিকেটেড আইসিইউ নাই, নর্মাল কোনো হসপিটালেই নাই। মুন্সি ভাই একটা কথা বলেছেন, জেলা পর্যায়ে মেডিকেল কলেজ হয়েছে অসংখ্য। আমি আমার মানিকগঞ্জ জেলায় যদি বলি 2টা না 3টা আইসিইউ, একটা
মেডিকেল কলেজ। তো মানিকগঞ্জ জেলার লোক সংখ্যা কত? আপনি 20-30-40 লাখ লোক, তো তাদের জন্য আপনি উপজেলা পর্যায়ে কিন্তু কোনো আইসিইউ নাই, আপনি একেবারেই নেই। জেলা পর্যায়ের হসপিটালগুলোর এই অবস্থা। এখন মানিকগঞ্জ থেকে একটা রুগী যদি ঢাকা আনতে যায় বা ময়মনসিংহ থেকে যদি একটা রুগী ঢাকা আনতে যায়, তা আনার জন্য যে অ্যাম্বুলেন্সে আইসিইউ সাপোর্ট দরকার, আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স কিন্তু জেলা পর্যায়ে নেই। এটাও কিন্তু একটা বড় সমস্যা। সুতরাং এই যে রাস্তায় যে আপনি একটা মারা গেছে, মানিকগঞ্জ থেকে ঢাকায় আসতে আসতে রোগীর অবস্থা শেষ, পেশেন্ট মানে বিদায় নিয়েছে, সাভার পর্যন্ত আসার পরে ঢাকায় আসতে পারবে না, অন্যত্র চলে যাবে, মানে চিরবিদায়। তো এখন আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন যে কেন মারা যাচ্ছে আমাদের রোগ, আসলে বিষয়টা কি, এই মারা যে যাচ্ছে সেটার মেইন যেটা কারণ, প্রথমত আক্রান্ত হচ্ছি ওই কারণে, আর এটার সিমটম আপনি লক্ষ্য করবেন, এর সিমটমের সঙ্গে কিন্তু আপনার কিছুটা কোভিডেরও মিল আছে। যদি হাম শরীরে ওঠে, এই একটা বড় সিমটম, কিন্তু হাম এই যে ফুসফুসে আক্রান্ত হওয়া, ব্রেনে আক্রান্ত হওয়া, চোখ হয়ে যাওয়া, ডায়রিয়া হয়ে যাওয়া, হ্যাঁ, এটার সঙ্গে কিন্তু কিছুটা কোভিডের যে মিল আছে। আপনি একটা জিনিস কিন্তু ঠিকই বলেছেন। হ্যাঁ, দেখুন এই 70-80 বছর আগে যে হাম হতো না, সে হামগুলো কিন্তু টাচ করে যেত শিশুদের, হ্যাঁ, টাচ করে যেত এবং ভালো হয়ে যেত। এই গুলো খুব শক্তিশালী হয়েছে। হ্যাঁ, শক্তিশালী এবং এখন শক্তিশালী হয়েছে। আরো যে বড় বিষয়টা সেটা হলো যে আপনি যেটা পয়েন্ট আউট করেছেন, আমরা যে ক্রমাগতভাবে ভেজাল খাবার খাচ্ছি, ভেজাল আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে যে অক্সিজেন নিতে গিয়ে আমরা এই যে লেদ নিচ্ছি, সীসা নিচ্ছি, নানান এই যে পরিবেশ দূষণ, এটার কারণে আমাদের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক কমে গেছে। এমনকি খাদ্যে যে ফরমালিন ব্যবহার, খাদ্য বিষক্রিয়া, নানান এই জাতীয় খাবার খাবার কারণে কিন্তু আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু কমে গেছে। এটাও বুঝতে হবে। আমি আপনাদের দুজনের কথার মাঝখানে বলি, আমি কিছুদিন আগে আপনার গণচীনে অনেকগুলো মানে প্রভিন্সে, সত্যি কথা বলতে গেলে হাই লেভেল ডেলিগেশনের একজন সিনিয়র সদস্য ছিলাম। আপনি বিশ্বাস করেন যে এখন সেখানে শীত এবং আবহাওয়া এবং সামগ্রিক অবস্থান অকল্পনীয়, এবং সেখানে কোনো মানুষের কোনো অসুখ হচ্ছে এটা বোঝা যায় না, আর চিকিৎসা এবং তার যে অবস্থান সেটা অকল্পনীয়। না, সেটা তো কিন্তু আমরা কিছুটা হলেও তো আমাদের অন্তপক্ষে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটা অগ্রগতি। না, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের বিগত 15 বছর কোনোই অগ্রগতি হয়নি, মোটেই হয়নি। হ্যাঁ, কিছু মেডিকেল কলেজ হয়েছে, কিছু বেসরকারি মেডিকেল কলেজ হয়েছে, এবং এইসব কলেজ থেকে যেসব চিকিৎসক বেরোচ্ছে তাদের নিয়েও কিন্তু নানান কোশ্চেন আছেন। আপনি লক্ষ্য করবেন যে বিনা চিকিৎসায় মারা যাওয়া, ডাক্তারের ভুল চিকিৎসায় মারা যাওয়া, হসপিটাল আক্রমণ এবং মানবিক অনেক স্টোরি আমরা কিন্তু সংবাদপত্রে প্রতিদিন দেখি। এবং এটা সত্যি কথা বলতে গেলে যে একটা খুব লক্ষণীয় বিষয় হলো যে চিকিৎসার জন্য দেবী সেটিকেও এখানে আসতে হয়েছে, এখনো হচ্ছে, কারণ এখনো কিন্তু আমরা ওই পর্যায়ে যাইনি। আমরা তো হয়েছে কি গত 15 বছর সকল ক্ষেত্রে আমরা অনেকটা ইন্ডিয়া নির্ভর হয়ে গেছিলাম, ভারত নির্ভর হয়ে গেছিলাম। চিকিৎসার জন্য ভারতে যাব, কেনাকাটার জন্য ভারতে যাব। এখন আমরা একটু আলোচনায় আসি, যে বিষয় দিয়েছিলাম সেটা হলো বিদ্যুৎ এবং জ্বালানি। বিদ্যুৎ এবং জ্বালানির মাঝখানে আপনারা সকলেই জানেন যে রূপপুর যে পারমাণবিক চুল্লি, যেটার যাত্রা শুরু হয়েছে, এবং আমরা 33তম দেশে কিন্তু আমরা 33তম দেশের নাম লিখিয়েছি পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে। এটা সম্পর্কে প্রথমে আমি শাহিন চৌধুরীর কাছেই আমি একটু এই বিষয়ে আলোচনার জন্য হব। ধন্যবাদ। এটা আমি যদি বলি যে বিদ্যুৎ জ্বালানি সংকট এখন এই মুহূর্তে যদি বলি, জ্বালানি সংকটটা এই মুহূর্তে গ্লোবালি তীব্র। এর মূল কারণটা হচ্ছে যে ইরান এবং আমেরিকা এই যুদ্ধ, এবং হরমুজ প্রণালী কিন্তু এখনও পর্যন্ত খুলে দেওয়া হয়নি। সেটার কারণে যে পৃথিবীর টোটাল জ্বালানির 20% হরমুজ প্রণালী দিয়ে আসে, এবং আমাদের এশিয়ান দেশগুলোর কিন্তু পুরোটাই আমরা হরমুজ প্রণালী নির্ভরশীল। সুতরাং আমাদের এই সব দেশে জ্বালানির একটা বড় ক্রাইসিস শুরু হয়ে গেছে। আর এই সরকারের একটা বড় ভুল হলো জ্বালানি ক্রাইসিসের ক্ষেত্রে, সেটা বড় ভুল হচ্ছে প্রথমেই তারা যে ফুয়েল কার্ড করা বা অ্যাপ সিস্টেম করা, সেটা কিন্তু প্রথম করেনি। প্রায় 2 মাসের মতো এইভাবে চলছে, এবং আমরা অনেকেই অসৎ পন্থায় গাড়িতে তেল ভরে নিয়ে বাসায় তেল ঢেলে মজুত করে রেখে আবার লাইন দিয়েছি,
এবং এখন যখন অ্যাপস চালু হয়েছে, এখনো কিন্তু পুরোপুরি চালু হয়নি। ঢাকাতে বোধহয় 18টা পাম্পে হয়েছে, অন্যান্য জায়গায় কিছু কিছু হয়েছে। যেখানেই দেখবেন অ্যাপস চালু হয়েছে সেখানে কিন্তু আর ভিড় নাই। কেন নাই? এই যে অ্যাপসে আসছে গাড়ি নম্বর এত, আমি কবে তেল নিয়েছি, কত লিটার নিয়েছি, আপনার রেকর্ড রয়ে গেছে, আপনি পরে গিয়ে পাবেন না, আপনি ধরা পড়ে যাবেন যে আপনি মজুত করছেন, আপনার তো এত ডিমান্ড নাই। তো সুতরাং এইটা আগেই করা উচিত ছিল, যে কাজটা সরকার আসলে বিলম্ব করে ফেলেছে। এখন এই ক্রাইসিসটা আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি মনে করছি যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক, এটা কেউই চাচ্ছে না, এবং যদিও এখন বিরতি চলছে এবং এটা একটা সমাধানে পৌঁছাবে। এখন আসেন বিদ্যুতের প্রশ্ন। বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা বিদ্যুতের কিন্তু মেইন জ্বালানি কিন্তু আপনার এই তেল অথবা গ্যাস অথবা ফার্নেস অয়েল অথবা রিনিউয়েবল এনার্জি। যদি আপনি দেখেছেন যে গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে যে আগামী 30-এর মধ্যে 2030-এর মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা করবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এখন নবায়নযোগ্য জ্বালানি কি কি উৎস? একটা হলো হাইড্রোকার্বন, যেটা জলবিদ্যুৎ, আর একটা হচ্ছে আপনার উইন্ড পাওয়ার মানে বায়ুবিদ্যুৎ, আর একটা হচ্ছে সোলার পাওয়ার। আমাদের দেশে কিন্তু উইন্ড পাওয়ার করার মতো আবহাওয়া নেই। কেন নেই? আমাদের যদিও বাতাস আছে, কিন্তু বাতাস মাঝে মধ্যে এত ডাউন হয়ে যায় যে আপনি তখন ওই উইন্ডটা আর ঘুরবে না। এটা হলো একটা বড় সমস্যা। এক তালে হইতে হবে বাসার, যদিও অর্থাৎ সৌর বিদ্যুতের ক্ষেত্রে। হ্যাঁ, সৌরবিদ্যুৎ, হ্যাঁ, এখন উইন্ড মানে বায়ুবিদ্যুৎ, যেটা যদিও একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের শুধুমাত্র টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত এই কোস্টাল বেল্টে বায়ুবিদ্যুৎ করা যেতে পারে, ইনার সাইডে হবে না। তাহলে থাকলো কি জলবিদ্যুৎ। জলবিদ্যুতে আমাদের বড় সমস্যা হলো আমাদের কোনো পাহাড় বা ঝর্ণা নেই। আমাদের যদি জলবিদ্যুৎ করতে হয় একটা নদী বাদ দিয়ে করতে হবে, এবং এটা বাদ দিলে সেটা যে পরিবেশগত ইফেক্ট অমক তমক নানান কিছু আছে, সেটা হয়তো ছোট নদী বাদ দেওয়া যেতে পারে। যমুনা পদ্মা তো সম্ভব না। এই বাংলাদেশে যদি বাদ দিয়ে করতে চায়, হয়তো পুরাতন ব্রহ্মপুত্রটা পারফেক্ট নদী হতে পারে আমার বিবেচনায়। পারফেক্ট নদী হবে না। এখানে আপনাকে থামিয়ে দিচ্ছি, আমি একটু ইয়ে নিয়ে বলে নিই যে সৌরবিদ্যুৎ। এখন প্রশ্ন হলো সৌরবিদ্যুৎটা আমাদের দেশে পসিবল, খুবই পসিবল, কিন্তু সৌরবিদ্যুতের যেটা নেগেটিভ দিক, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু হিউজ জায়গা লাগে। আমি আপনাকে একটা হিসাব দিই যে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 1 একর জমি লাগে, 3 বিঘা। আপনি 10,000 মেগাওয়াট যদি করতে যান, যেটা গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, তাহলে 10,000 একর জমি লাগবে। 10,000 একর মানে 30,000 বিঘা। 30,000 বিঘা। আপনার সেই পরিত্যক্ত ল্যান্ড আছে, এটা যেসব দেশে মরুভূমি আছে, যে দেশে পাহাড় পর্বত বেশি, তাদের জন্য সুবিধা। আমাদের কিছু আছে যমুনা পদ্মার তীরবর্তী চর, কিছু আছে পাহাড়, এটা কিন্তু সাফিসিয়েন্ট না, এটাতে সম্ভব হবে না। সব মরুভূমি হলে সেটা পারফেক্ট ছিল। আপনি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, আবার আসবো আপনার কাছে। মুন্সি আব্দুল মান্নান সাহেব, আপনি বলুন যে এই সরকার যে আপনার রূপপুর যে পারমাণবিক যে আপনার চুল্লিটা চালু করলো, আর আমরা মনে করি যে এটা একটা কৃতিত্বপূর্ণ কাজ, যেটা নিয়ে দ্বন্দ্ব ছিল, বন্ধ কি হবে না হবে, নানান প্রশ্ন ছিল। সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে যে মন্ত্রী বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, যে আপনি জানেন ইকবাল মাহমুদ সাহেব, উনি এটা করেছেন, ইকবাল মাহমুদ করেছেন মন্ত্রী হিসেবে, এবং উদ্যোগ নিয়ে তড়িৎ গতিতে দ্রুত গতিতে এটাকে চালু করেছেন। এটা একটা ভালো কাজ। এটার একটা বিশ্লেষণ দিন আপনি। না, এই আমাদের যে চুল্লিতে ইউরেনিয়াম দেওয়ার কাজটা শুরু হয়েছে, জি, এইটা হলো একটা বিদ্যুৎ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ স্তর আর কি। তো এইটা শুরু হয়েছে এবং তার উদ্বোধনও হয়েছে। জি, এখন এই বিদ্যুৎ আমাদের উৎপাদন যদি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনটা আসে, তাহলে আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাবো আগস্টের দিক থেকে। আগস্ট থেকে, হ্যাঁ। এবং এই প্রজেক্টটা অনেক স্বপ্নের প্রজেক্ট, অনেক আশার প্রজেক্ট, অনেক দীর্ঘ প্রতীক্ষিত প্রজেক্ট। এটা পাকিস্তান আমলে 65 সালের দিকে, এই 61 দিকে এই যে জমি আগস্টে কি আপনি গ্রিডে 300 মেগাওয়াট যাবে, এই তো? এটা পরীক্ষামূলক, পরীক্ষামূলকভাবে যাবে, কিন্তু এই মূল প্রজেক্টটা হলো
400 মেগাওয়াট। জি 1200 প্লাস 1200। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে এইটা হলে হবে কি, যে এটা বিদ্যুতের আমাদের যে সংকট, সেই সংকট অনেকটা সুরাহা হবে। এবং আমাদের উত্তরাঞ্চলের 2টা বিভাগ, সেই 2টা বিভাগে যে বিদ্যুতের সংকট আছে, সেই সংকটটা মোচন করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারবে কৃষি শিল্প হ্যাঁ, এবং সর্বক্ষেত্রে, আপনি জানেন তাই না? যে তারেক রহমান বগুড়ায় যে বক্তৃতা দিতে গিয়ে সেখানে বলছেন জি যে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার একটা চিন্তাভাবনা বা উদ্যোগ তার আছে, এবং এখানে বিনিয়োগ তিনি আহ্বান করেছেন, জি। যাতে কৃষিতে তো উত্তরাঞ্চল বাংলাদেশের মধ্যে সেরা এলাকা, যে এমন কোনো কৃষিপণ্য নেই যা উত্তরাঞ্চলে হয় না। জি এখন সেখানে যদি কৃষির সাথে কৃষিভিত্তিক শিল্প হয়, তাহলে সেখানে কর্মসংস্থান হবে, জি জি তারপরে সেখানে বিনিয়োগ হবে, সেখানে এলাকার আর্থসামাজিক উন্নতি হবে, অনেকগুলো দিক এখানে আছে। এবং এটা শুধু আণবিক বিদ্যুৎ কেন্দ্র না, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নয়, জাতীয় অর্থনীতির একটা উন্নয়নের একটা উপলক্ষ হবে জি। এই বিদ্যুৎ কেন্দ্রটি। এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এটা হলো এই আমাদের মানে রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্রের। না, বিদ্যুতের অভাবের জন্য আপনি ঠিকই বলেছেন, কৃষি শিল্প এবং আনুষঙ্গিক সমস্ত কিছু ছোটখাটো উন্নয়নমূলক শিল্প, কাজ, ছোট শিল্প, হ্যাঁ, কুটির এমন শিল্প, সবকিছু এখন তো সবকিছুই বিদ্যুৎ লাগে, এটাতে হবে আর কি। বিদ্যুৎ লাগে। তো সেইগুলো হয়েছে। এখন আমাদের একটা সমস্যা হলো যে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন, কিন্তু বিদ্যুতের সক্ষমতা যেটা, সেটা কিন্তু আমাদের যথেষ্ট বেড়ে গেছে। 29,000 মেগাওয়াট জি জি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে এখন। তো আমাদের চাহিদা আছে 14,000 মেগাওয়াট প্লাস, জি মানে ধরুন 14,500 জি। এইরকম আমাদের বিদ্যুতের চাহিদা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুতের কিন্তু এই চাহিদা কিন্তু বেড়ে যাবে। না, বেড়ে যাবে, সেই জন্যই এটা করা। জি। কিন্তু সামারে আর একটু আমরা ওইটা ফেলে রাখছি, 19,000-এর মতো। ওইটা আমরা ব্যবহার করতে পারছি না, মানে হচ্ছে না। এর একটা কারণ আপনি দেখেন যে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা সাধারণত গ্যাস, তেল আর কয়লা ব্যবহার করি। এর মধ্যে গ্যাসের পরিমাণটা বেশি বিদ্যুৎ উৎপাদনে। গ্যাস ভিত্তিক আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেন্দ্রের যে সক্ষমতা, সেটা 12,000 12,500 মেগাওয়াটের মতো। কিন্তু দেখা যাচ্ছে যে এখন 5,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। তাহলে 7,000 মেগাওয়াট বা তার বেশি বিদ্যুৎ আমরা কিন্তু গ্যাস থেকে পাচ্ছি না। গ্যাসের অভাবে আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে পারছি না। আচ্ছা, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন কি আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যে হবে? এটা আপনারা নিশ্চিন্ত মনে হ্যাঁ, করেন? এই রূপপুর, হ্যাঁ, না, বাণিজ্যিকভাবে যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে সেটা হচ্ছে আগামী বছরের মার্চ এপ্রিলে। এটা রূপপুরের। না, সে রূপপুরের হ্যাঁ, ব্যাপার। রূপপুরের ব্যাপার এইটা। কিন্তু এখন যেটা আমাদের বিদ্যুতের যে সংকট, বিদ্যুতের জন্য এই যে কিছুদিন আগেও 10-15 ঘন্টা পর্যন্ত গ্রামাঞ্চলে লোডশেডিং করা হলো, এই বিদ্যুতের সংকট তো আমাদের হওয়ার কথা ছিল না, কথা নয়। এখনো পর্যন্ত আমাদের সক্ষমতা আছে, তাতে বিদ্যুতের সংকট হওয়ার কথা নয়। তো হচ্ছে কি জন্যে, যে আমরা এই যে জ্বালানির, আমাদের এই যে জ্বালানি যেটা লাগে, গ্যাস বা তেল এইটা এবং কয়লা, এই উভয়ই, এই 3টা জিনিসই আমরা কিন্তু আমদানি করতে হয়। আমদানি জ্বালানি নির্ভরতা থাকে 70%, আমাদের যে 70% জ্বালানি আমরা আমদানি করি এইগুলো। তা এখন আমদানি করলে, আমদানি করার দরকার হয় না, হতো না হয়তো, যদি আমাদের দেশে কয়লা ঠিকমতো ব্যবহার করা হইতো, উত্তোলন করা হইতো, তারপরে গ্যাস যদি উত্তোলন করা হইতো, অনুসন্ধান করা হইতো, তাহলে এগুলো কিন্তু দরকার হতো না। এগুলো যেহেতু আমদানি করতে আমাদের খরচ অনেক বেশি পড়ে যায়, খরচ বেশি যাচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আবার আসবো। আচ্ছা, শাহিন চৌধুরী, আপনি বলুন, আমি এই অবস্থা আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। বিষয়টা হলো রূপপুর নিয়ে আমি এক মিনিট একটু বলি। রূপপুরে হলো
যেটা ফুয়েল লোড হয়েছে গতকালকে আনুষ্ঠানিকভাবে, এইটা আমরা 300 মেগাওয়াট আমরা পরীক্ষামূলকভাবে পাবো ইয়ের থেকে, আগস্ট থেকে। মূলত মার্চে বা এপ্রিলে আমরা প্রথম ইউনিট অর্থাৎ 1200 মেগাওয়াট পূর্ণ দমে ক্ষমতায় যাবে, উৎপাদন সক্ষমতা শুরু হবে। আর একটা ইউনিট কিন্তু আছে, এটা 12-2400, একটা ইউনিট আসতে আসতে আরও প্রায় 1-1.5 বছর লাগবে। তখন আমরা 2400 মেগাওয়াট আমরা বিদ্যুৎ পাবো। সেক্ষেত্রে যখন আমরা 2400 মেগাওয়াট আমরা পাবো, তখন কিন্তু আমরা ওই আমাদের যে সংকটটা অনেকাংশেই আমাদের এটা মোচন হবে। আর মাননীয় যেটা টার্গেট কি 2800 মেগাওয়াট আছে না, 2400 মেগাওয়াট। আর মাননীয় যেটা বলেছেন যে রূপপুর হলে উত্তরাঞ্চল বিদ্যুৎ পাবে, এটা কিন্তু ঠিক না। উত্তরাঞ্চল হলো আসলে বিদ্যুতের নিয়মটা কিন্তু আপনি যেখান থেকে উৎপাদন করেন ওখানে চলে আসবে জাতীয় গ্রিডে, জাতীয় গ্রিড থেকে ডিস্ট্রিবিউশন হবে। আপনি উত্তরাঞ্চল থেকে উত্তরাঞ্চল দেওয়ার কোনো সুযোগ নেই, না, ন্যাশনাল গ্রিড নেই। আমি যেটা বলতেছি সেটা হলো থেকে উত্তরাঞ্চলটা কৃষিভিত্তিক শিল্প, কিন্তু এখান থেকে দিতে হবে। এখান থেকে আমার কথা হলো যে বিদ্যুতের যদি সাফিসিয়েন্ট আমাদের বিদ্যুৎ থাকে, তাহলে সেটা হবে। এইটা হলো তো আমাদের উত্তরাঞ্চল, তো এই যে এখন পর্যন্ত উত্তরাঞ্চলে জমি সেচের জন্য বিদ্যুৎ নাই, তারপরে সেখানে শিল্প হতে পারে না বিদ্যুতের জন্য। তাহলে বিদ্যুতের যদি ইয়ে হয় জাতীয় গ্রিড থেকেই সাপ্লাই হবে, ঠিক আছে। কিন্তু কথাটা হলো বিদ্যুৎ আমাদের যদি যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে আমাদের উত্তরাঞ্চলের যে সমস্যা সেই সমস্যাটার সমাধান আমি বলি। আর হ্যাঁ, যথেষ্ট পরিমাণে এখন আমাদের আরেকটা যে বড় বিষয়টা মান্নান ভাই একটু টাচ করেছেন, একটা জিনিস তিনি একটু এড়িয়ে গেছেন, সেটা হলো যে আমাদের চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা অনেক বেশি, প্রায় 30,000 মেগাওয়াট হলো উৎপাদন সক্ষমতা। আর চাহিদা হলো মানে পুরো সামারে হলে 18 থেকে 19,000 মেগাওয়াট। এখন আমরা উৎপাদন করতে পারছি 13 থেকে 14,000 মেগাওয়াট। সুতরাং এখনই 1,500-2,000 মেগাওয়াট কিন্তু ঘাটতি আছে। এখন উনি যেটা বলেছেন গ্যাসের কারণে ঘাটতি আছে, সেটা তো আছেই। আর বাইরে আমাদের কিন্তু বিদ্যুতের একটা অংশ কিন্তু ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন হয়। ফার্নেস অয়েল এখন খুবই ক্রাইসিস, বিশেষ করে গ্লোবাল ইয়ের কারণে। ফার্নেস অয়েল ভিত্তিক ম্যাক্সিমাম বিদ্যুৎ কেন্দ্র এখন বন্ধ আছে এই মুহূর্তে, যে কারণে কিন্তু এই গত 3 মাসে বিদ্যুৎ সংকট বেড়েছে এবং লোডশেডিংও বেড়েছে। আর কয়লার যে বিষয়টা, কয়লা যদি বলেন যে আমাদের এই সরকার না, আগের ফ্যাসিস্টের আমলে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এটা, যে আমাদের উত্তরাঞ্চলে যে পরিমাণ কয়লা মজুত আছে, 50 TCF গ্যাসের সমপরিমাণ কয়লা মজুদ আছে আমাদের 5-6টা ইয়েতে কয়লা ক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু সেই কয়লা সিদ্ধান্তহীনতার কারণে উত্তোলন করিনি। এবং আমরা যতগুলো পাওয়ার প্ল্যান্ট করেছি, এটা আপনার বড় পুকুরিয়া বলেন আর ইয়েতে বলেন পায়রা বলেন, এমনকি মাতার বাড়ি, সব কিন্তু আমদানি নির্ভর কয়লা দিয়ে। এবং আমদানি নির্ভর কয়লা এখন বড় সমস্যা যেটা হয়েছে, এই পায়রা কিন্তু অর্ধেক উৎপাদন বন্ধ রয়েছে, কারণ কয়লা পাচ্ছে না। তারা ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যে কয়লা আমদানির জন্য যে চুক্তি করা হয়েছিল, সেখান থেকে তখন গ্লোবাল ক্রাইসিস যখন শুরু হয়েছে, যেহেতু জ্বালানি তেলের সংকট, এখন কয়লা আমদানিটা এখন পর্যাপ্ত করতে পারছে না, ফলে পায়রাতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন অর্ধেক বন্ধ, ওখানে ইয়ে করে রাখতে হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট শাটডাউন করে রাখতে হচ্ছে। ক্রাইসিসটা কিন্তু ওই জায়গায়। আমরা বিগত 15 বছরে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি, কিন্তু এটার যে ফুয়েল লাগবে, এটা যে জ্বালানি লাগবে, সেই জ্বালানি আমরা কোনো ব্যবস্থা করিনি। এমনকি আমাদের যে গভীর সমুদ্রে, আচ্ছা, আদানির সাথে যে চুক্তিটা হয়েছিল যে কয়লাটা ইন্দোনেশিয়া থেকে সে আমদানি করবে, এর সমস্ত পরিবহন এবং সমস্ত কিছু ট্যাক্স এবং সবকিছু বাংলাদেশকে দিতে হবে। এটা এমন একটা চুক্তি যে চুক্তিটাকে সত্যি কথা বলতে গেলে এটা দেশের স্বার্থ বিরোধী চুক্তি, অসম চুক্তি এবং দায়িত্ব জ্ঞানহীন চুক্তি। শুধুমাত্র একটি দেশ এবং একটি দেশের বিদ্যুৎ কেন্দ্র ভারতের আর কয়লা আমদানি থেকে নিয়ে ভারতে নিয়ে যাবে, সেখান থেকে বিদ্যুতের দামও বেশি, কয়লার দামও বেশি। এবং তারপরেও কিন্তু এই সরকার ওটা চুক্তি বাতিল করতে পারেনি। কেন পারেনি? কারণ ওইটা বাতিল করলে আপনার যে ঘাটতিটা হয় 800-900 মেগাওয়াট আমরা ওখান থেকে পাচ্ছি, সেইটা সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের নেই, যেহেতু আমাদের জ্বালানি সংকট রয়েছে। আর এই জ্বালানি সংকটের আরও একটা যে বড় কারণ হলো, আমরা কিন্তু
গ্যাস উত্তোলনের জন্য আমরা স্থলভাগেই আমরা গবেষণা চালিয়েছি, চালিয়েছি, সমুদ্রে ড্রিলিং তো করি করেছি, নাই। কিন্তু গভীর সমুদ্রে যেটা অফশোর ব্লক বলা হয়, অফশোর ব্লকে গ্যাস উত্তোলনের জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উদ্যোগ নেওয়াই হ্যাঁ, হয়নি। বিগত সরকার আমলে একবার ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করা হয়েছিল, কিন্তু টেন্ডারে সেই রকম পার্টিসিপেন্ট পাওয়া যায়নি মানে কারণ ওই সরকার মূলত নির্ভরশীল ছিল এলএনজি আমদানি করার। কারণ নসরুল হামিদ বিপু সহ একটি গং, শেখ হাসিনার সহ একটা গং তৈরি হয়েছিল যে নগদ নারায়ণ আমদানি করলে সেখান থেকে কমিশন খাওয়া যায়। আর ওইখানে আপনি যদি অফশোর ব্লকে ড্রিলিং করতে যান, ওইখান থেকে গ্যাস পেতে লাগবে 3 থেকে 5 বছর। এটা এই সময় আর তাদের মানে তর্স হয়েছিল না। এই কারণেই কিন্তু আমরা পিছিয়ে গেছি, অর্থাৎ অফশোর ব্লকে আমাদের আর কোনো অনুসন্ধান চালানো হয়নি। আমি মনে করি আপনার মাধ্যমে, মোহনা টিভির মাধ্যমে এই সরকারকে আমি বলতে চাই যে এই মুহূর্তে মানে এই অফশোর ব্লকে জ্বালানি গ্যাস অনুসন্ধানের জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার আহ্বান করা উচিত এবং এই উদ্যোগ নেওয়া উচিত। যদি এইটার বেনিফিট আমরা পাবো 3 থেকে 4 বছর পরে বা 5 বছর পরে, কিন্তু এখনই নেওয়া উচিত, কারণ এই ক্রাইসিস কিন্তু আরো বাড়বে। অবশ্যই আমাদের যে একটা ব্যাপার হইলো, আমার একটা যে প্রশ্ন না, আছে, আরেকটা আমার দাঁড়ান, আমার এই কথাটা প্রশ্নটার এটার সাথে একটু বলে নিই। সেটা হইলো আমাদের যে সমুদ্র সীমা আমরা পেয়েছি নির্ধারণ করা পরে দেখা গেল ভারতের অংশ ভারতে গ্যাস উত্তোলন করছে, মায়ানমারও করছে, তেলও পাইছে, মিয়ানমারও করছে, আমরা করছি কিন্তু না। আমরা করতে পারি নাই এখন পর্যন্ত এবং এই উদ্যোগ নিতে পারিনি। এটা একটা দুঃখজনক ঘটনা। না, আমরা কেন উদ্যোগ নিতে পারিনি? না, আমরা নিচ্ছি না। ওই যে নেই আমি বললাম না যে সিদ্ধান্ত নেইনি। আমরা আমদানি এলএনজি আমদানি করে কমিশন খাবো দ্রুত, এই কারণে ওই দিকে যায়নি। আর গ্যাসের কিছুটা আমি মুন্সিফের সঙ্গে যোগ করি, ভালো জিনিস উনি পয়েন্ট আউট করেছেন। গ্যাসের লেয়ার কিন্তু শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আপনি যে আকিয়াবে গ্যাস তোলা হচ্ছে মায়ানমারের, তারা যে আমাদের গ্যাস টেনে নিয়ে যাচ্ছে না এমন সমুদ্রের কোনো নিচ কথা থেকে, নেই। আমরা জানি না ভারতের নিয়ে যাচ্ছেন, আমরা জানি না, কারণ আমরা তো করছি না। সুন্দরবনের কাছে তো ভারত গ্যাস ভারত পেয়েছে। গ্যাস তুলছে, হ্যাঁ, তো সুতরাং সেখান থেকে তারা সুতরাং ওই গ্যাসটা যে আমার নিজের ভূমি যাচ্ছে না, আমরা জানি না। আমরা জানি না। না, তার মানে কারণ এই টেকনোলজি, হ্যাঁ। এই সায়েন্সটা, সেটা আমরা হ্যাঁ। সঠিকভাবে আমরা জানি না। জানি বা না, আমরা ইচ্ছে এবং করে আমরা করছি যেহেতু না। করছি না, আমাদের অংশ আমরা আমরা করছি না, তখন তো ওরা টেনে নিয়ে যাবে। তো সুতরাং আমরা কিন্তু মারাত্মকভাবে শুনুন, আমরা একটা বিষয় হলো কি যে আপনারা নিজেরাও জানেন, আমি একটা দেশে গিয়েছিলাম, পৃথিবীর সবচাইতে বড় রোগটি হলো দুর্নীতি। তত বড় এই দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যদি ছড়িয়ে থাকে, আপনি কিভাবে এটা আপনার একটা দেশকে, নেশনকে, জাতিকে, জনগণকে করে তুলবেন? সেটাই তো সমস্যা। আমি আপনার কাছে একটা প্রশ্ন দুজনের কাছেই বলি, যেটা একটা অসম্ভব অবান্তর মনে হয়, সেটা হলো যে রূপপুরের যে প্রকল্পটা পারমাণবিক, এটার এই প্রকল্পের খরচ কিন্তু একটা আসছে 1,38,686 কোটি টাকা। এই বিশাল আপনার এটা রীতিমতো ভাবে একটা না, মানে অসম্ভব একটা এই খরচ সম্পর্কে আমি একটু বলি, কারণ আমি যেহেতু এনার্জি পাওয়ার সেক্টরে, এটা হলো রোসাটম যে রাশিয়ান কোম্পানিটা করেছে। রোসাটম ভারতের দক্ষিণাঞ্চলে অঞ্চলে কোনাল কোদাম বলে জায়গায় একই এই 2400 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র তারা করেছে। ওইটা কাজ শুরু করছে আমাদের এখান থেকে 2 থেকে 3 বছর আগে, এবং ওখানে এইটার এই ব্যয় হলো $3.5 বিলিয়ন। এই একই কোম্পানি, মানে $3.5 বিলিয়ন, একই কোম্পানি আমাদের এখানে ব্যয় করা হচ্ছে $13 বিলিয়ন। 13 বিলিয়ন ডলার। শুধুমাত্র আপনি জানেন যে এই একটা প্রজেক্ট থেকে $5.5 বিলিয়ন লুটপাট হয়েছে, যেটা আমরা নিউজ করি আপনি না। বলেছিলেন কত কোটি টাকা? 69 না কত? 59 হাজার কোটি টাকা। 59,000 কোটি টাকা। তো 59,000 কোটি টাকা কোনো সরকার গ্রহণ করতে পারে? ঘুষ? না, এই টাকাটা সরকার দেশেই কেন? আসে নাই, ঘুষ না। কি? এটা আপনি বোধহয় জানেন, যেটার কারণে যে টিউলিপ কে নিয়ে আলোচনা হ্যাঁ, হয়েছে, আমি সেটার কথা এটার বলছি। নেগোসিয়েশন হয়েছে দেশের বাইরে। এখানে নেগোসিয়েশনের মেইন নেগোসিয়েশনের টিউলিপ সিদ্দিকী মূল ভূমিকা পালন করেছে, ব্রিটিশ এমপি। এবং এই অংশের টাকাটা যে লুটপাটের যে $5.5 বিলিয়ন, হ্যাঁ, এটা এই দেশে ঘোষণা আসেনি, এটা লুটপাট হয়েছে ওখানে আর কি। বাইরে থেকেই ওটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এটা আমাদের দেবপ্রিয় পাচার হয়ে ভট্টাচার্যের যে তদন্ত রিপোর্ট, যেটা দুর্নীতি দুর্নীতি, তদন্ত, সেখানেও আছে। এমনকি এটা নিয়ে বিদেশি গণমাধ্যম রয়টার্সও নিউজ করেছিল, যেটার অনুবাদ আমাদের দেশের পত্রিকাগুলো ছেপেছিল, যে এই একটা প্রজেক্টে $5.5 বিলিয়ন লুটপাট হয়েছে। তো তাহলে আমাদের এই দেশে দুর্নীতির আর কি উদাহরণ চান? আর কোনো উদাহরণের প্রয়োজন আছে? না, আর কোনো কিছুর প্রয়োজন নেই।
এই তাহলে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটুকু আজকের আলোচনায় কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ধীরে ধীরে আমাদের বিদ্যুৎ জ্বালানি সংকট এগুলো আস্তে আস্তে কমে যাবে, আমাদের শিল্প, আমাদের কৃষি এবং দৈনন্দিন জীবন প্রবাহ আমাদের ভালোভাবে চলবে। দেখুন, এই বিদ্যুৎ জ্বালানি সংকটে আজকে জর্জরিত হতে হলে প্রতিটি জিনিসপত্রের মূল্য বাড়বে, অবশ্যই তার প্রভাব উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটা ব্যাহত হবে। তাছাড়া কর্মসংস্থান কমে যাবে। তারপরে কৃষিভিত্তিক শিল্প যেটা উত্তরবঙ্গে সবচাইতে ভালোভাবে হতে পারে সেটা বন্ধ হয়ে যাবে। দেখুন যে এই যে রূপপুর এবং পাকশি, এখানে যে পরিমাণ লিচু হয়, লিচুর যে বিশাল আপনার ভাণ্ডার, সেখানে একটা কৃষিভিত্তিক শিল্প হতে পারে অবশ্যই, কিন্তু এটা হওয়ার ক্ষেত্রে ব্যাহত বা বাধাগ্রস্ত হয় একমাত্র বিদ্যুতের জন্য। তাহলে আপনারা যেখানে বলছেন যে আজকে এত কিছু হয়েছে, কিন্তু এই দুর্নীতি কিভাবে দূর হবে? এই দুর্নীতি যদি দূর না হয় এবং সেখানে মানুষের মধ্যে একটা সততাও থাকা দরকার এবং প্রতিটি মানুষ যদি দুর্নীতি মুক্ত যদি চেতনার মধ্য দিয়ে যদি দেশকে তার নিজের দেশকে যদি ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে যদি সকলেই কাজ করেন, নিজের কর্মস্থলে নিজের পেশায় যদি সঠিক সততার পরিচয় দিতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো। আপনারা কি মনে করেন? না, এতে কোনো সন্দেহ নেই। কারণ হলো যে অসততা, অস্বচ্ছতা, অনিয়ম এগুলোই হলো উন্নয়নের বাধা, মূলত বাধা। এবং উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার উন্নয়ন, হ্যাঁ, তাদের বসবাসের উন্নয়ন, খাদ্য উন্নয়ন ইত্যাদি সব কিছু। তো আমাদের এখানে যে নিরাপত্তা, এই দুর্নীতির কারণে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, জ্বালানি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা পর্যন্ত এই দুর্নীতি আর অনিয়মের কারণে হচ্ছে ব্যাহত। আপনাকে ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন, যে দেখুন আজকে আলোচনা করতে পারলাম না, আমাদের সময় নেই, শেষ মিনিটের মধ্যেও একটি আলোচনা কিন্তু এখানে আমরা করতে পারছি না। জঙ্গি বিষয়টা হঠাৎ ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা অনেক সময় ভীতির সৃষ্টি করে, এটা অনেক সময় আপনার বিশৃঙ্খলার সৃষ্টি করে, মানুষের মানসিকভাবে সেখান থেকে তাদের মধ্যে দিয়ে তারা একটা ভীত সন্ত্রস্ত হতে পারে। এটা খুব খারাপ লক্ষণ দেখা যাচ্ছে এবং এই দুর্নীতি এবং এই সমস্ত অপপ্রচার এগুলো প্রতিরোধ করে অবশ্যই এই প্রতিরোধ করতে হবে। এবং এই ব্যাপারে আমি একটা জিনিস বলি কি, জঙ্গি নিয়ে যখন গতকালকে 2টা বক্তব্য এসছে, বিষয়টা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে, আপনি দেখেছেন যে তিনি বলেছেন যে আমাদের এখানে কোনো জঙ্গি বলে কিছু নেই, বরং কি আছে যে যারা এক্সট্রিম পলিটিক্স করেন, যেমন ধরেন সেই আছে, কিন্তু জঙ্গি সত্যি কথা বলতে গেলে কি যে দক্ষিণপন্থী চেতনা সম্পন্ন কিছু মানুষ থাকে, এরকম থাকতে পারে, হ্যাঁ রাইট, কিন্তু যে অর্থে প্রচার হয়েছে সেটা নেই। আপনাদের দুজনকে কিন্তু দুঃখজনক হলো সত্য যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি আমার বলছেন না, জঙ্গি একেবারে নির্মূল করা যায়নি, কিছু জঙ্গি আছে, অর্থাৎ সরকারের ভেতরেই যদি এই ধরনের বক্তব্য আসে এটা খুব বিভ্রান্ত। না, ঠিক আছে, এটা এমন কিছু না, আমার মনে হয় সবকিছু সংশোধিত হবে। আমরা মনে করি যে আমাদের এই দেশটাকে জঙ্গিমুক্ত হয়ে সুষ্ঠুভাবে চলবে। আপনাদের দুজনকে অজস্র ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুভরাত্রি, অনেক ধন্যবাদ।